প্রশ্ন, should I be over there? Yes. Assalamu alaikum, ladies and gentlemen. It says it's been snowing for a long time, but বাসাতে যাব, একটু দেরি হবে আমার যেতে যেতে। তো এখানে বসে আছি একজনের জন্য। এই সময়টা একটা প্রশ্ন, এটা একটা প্রশ্নবোধক লাইভ আপনাদের জন্য, আপনাদের বাংলাদেশের মানুষ যারা আছেন সবার জন্য। লাইভের প্রথমেই শুরু করি যে no killing can be justified by putting any evidence that, I mean, honestly speaking, will be regarded as an effort to justify a brutal killing. অর্থাৎ কোনো হত্যাকাণ্ডকেই জাস্টিফাই করার সুযোগ আমাদের নেই যদি না এটা আইনানুগ এবং বিচারিক প্রক্রিয়ায় জাস্টিফাইড হয়। আপনারা জানেন যে গতকালকে যে লাইভটা যে জোরটা তুলেছে অনলাইনে, মেজর ডালিমের লাইভ যেটা ইলিয়াস ভাই করেছে, আপনি কথা বলতেই হবে। যদি সোশ্যাল মিডিয়া নিয়ে আপনি থাকেন, রাজনীতি নিয়ে কথা বলেন, কথা বলতেই হবে এটা নিয়ে। দেখুন, আমরা বড় হয়েছি, অনেকগুলা ভ্রান্ত ধারণা, অনেকগুলা বিষয় আসে আমরা জেনেছি আপনার এই কি বলে এটাকে বাংলাদেশের রাজনীতি নিয়ে। লেডিস এন্ড জেন্টলম্যান, আওয়ামী লীগের অনেক ইতিহাস আমরা জেনেছি, বিএনপির অনেক ইতিহাস আমরা জেনেছি, জামাতের অনেক ইতিহাস আমরা জেনেছি, ভালো মন্দ সবার। কিন্তু আমি একটা জিনিস খুঁজে পাই না। আমার এই প্রশ্নটা বাংলাদেশের মানুষের প্রতি এবং আওয়ামী লীগের যারা আছেন তাদের প্রতি, আপনাদের প্রতি মানুষের এত ঘৃণাটা কেন, এটা আমি জানতে চাই। এখন আপনি বলবেন যে এটা আপনাদের ঘৃণা নয়, এটা শুধুমাত্র বিরোধী, আওয়ামী লীগ বিরোধী যারা আছেন। না, দ্যাটস নট ট্রু। আমি মনে রাখবেন, আমি নিরপেক্ষভাবে আমার পজিশন যাচাই করার ক্ষমতা রাখি। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন এবং আমি আই ডু নট ওয়ান্ট টু বি ভিন্ডিকটিভ অর বায়াস টু পলিটিক্যাল পার্টিকুলার পার্টি when if I like you or dislike you. So আমি এটা আপনাদের অল অফ করে বলে দিতে পারি যে আমি আমার এই পজিশনটা এখানে নিরপেক্ষভাবে আমি তুলে ধরছি আপনাদের সামনে, যে আওয়ামী লীগের প্রতি বাংলাদেশের মানুষের এত ঘৃণা কেন। আপনারা দেখেছেন যে শেখ মুজিবুর রহমান সাহেবকে যখন হত্যা করা হলো, জানাতে মানুষ যায় নাই, সত্য ঘটনা একদম। আজকে যিনি হত্যাকারী, যিনি হত্যার নেতৃত্ব দিয়েছেন এই গ্রুপের, তাকে লাইভে আনা হয়েছে এই বৌদ্ধলোককে দেখার জন্য। ইতিহাস মানে রেকর্ড ব্রেক করে ফেলছে ইউটিউব। বাংলাদেশের মানুষ বলে রাখি, ইলিয়াস ভাইয়ের যে লাইভ যেটা, ওইটা বলা হচ্ছে যে এটা পৃথিবীর একমাত্র রেকর্ড ব্রেকিং লাইভ। না, দ্যাটস নট ট্রু। আমি এর চেয়ে 1.1, 1.2, 1.3 মিলিয়নের লাইভ, 4, 5, 6 মিলিয়নের লাইভ ভিডিও আমি দেখেছি। এটা এদেশের মেইন স্ট্রিম মিডিয়ার অনেকগুলা। তবে বাংলাদেশের ইউটিউবার হিসাবে ইট ইজ এ রেকর্ড ব্রেকিং, তারা বলছেন। বাট এটা এর মানে না যে আমি এটাকে আন্ডার এস্টিমেট করতেছি, এটা বলে রাখলাম। আপনি দেখেন যে এত মানুষ, মেজর ডালিমের ঘোষণা উনি দেয় নাই, সবাই দেখতে গেছে এবং প্রশংসায় পঞ্চমুখ মেজর ডালিমের। শুধুমাত্র কয়েকজন মানে কিছু গ্রুপ বা কিছু মানুষ যাদের বিপক্ষে গেছে ওনার লাইভ, তারা হয়তো এটাকে ডিসলাইক করে নানান ধরনের বক্তব্য দিচ্ছেন। কিন্তু above all, ladies and gentlemen, মানুষ তো এটাকে পছন্দ করেছে, নতুন প্রজন্ম লুফে নিয়েছে এটাকে। এবং মানুষ একজন খুনির প্রতি এত ভালোবাসা দরদ কেন বাংলাদেশের মানুষের? আমি এই প্রশ্নটা আপনাদের সামনে করতে চাই, উত্তর দিবেন আপনাদের যারা আছেন এবং আওয়ামী লীগের যারা দেখতেছেন। You must have something wrong. Your political ideology is something not right. You need to reevaluate your political stance or strategy or ideology or policies. Something must be wrong somewhere else. You got to come to a conclusion that something not right. Otherwise, এত মানুষের ঘৃণা কেন আপনাদের? দেখুন, আমি আবার বলছি, আপনাদের পলিসির প্রতি ডিসলাইক করা আর হেট মানে উনি নিজে যে বক্তব্যটা দিয়েছেন যে বাংলাদেশের মানুষ আনন্দ উল্লাস করেছে ওনার হত্যাকাণ্ডের পরে। একজন মানুষ যিনি এতটা অবদান ছিল তার বাংলাদেশের প্রতি, তার মৃত্যুর পরে মানুষ উল্লাস করবে কেন? 2-3 বছর হয় নাই তার রাষ্ট্র ক্ষমতা থাকা, 2 থেকে 3 বছর হয় নাই। একটা সরকার ফেল করতে গেলে 5 বছর সময় দিতে হয় তার ফেলিওর দেখতে গেলে। অর্থাৎ 2 থেকে 3 বছরের ভিতরে দেখেন 71 স্বাধীন হয়েছে আমরা, আপনার
15ই আগস্ট 1975, প্রায় 4 বছরের মতো টোটাল, উনি 3.5 বছরের মতো উনি এই ক্ষমতার থাকা অবস্থায় উনার আপনি দেখেন মানে ঘটনাগুলা মানে যে ভয়ঙ্কর একটা অবস্থা। কেন কেন মানে কি সমস্যা? ওয়ের ইজ দ্য মিস্টেক, ওয়ের ইজ দ্য রং? মানে এটা কিন্তু মানে আওয়ামী লীগকে বসে বের করতে হবে। আপনারা শুধুমাত্র ভ্রান্ত ধারণা আর সন্ত্রাসী আচরণ দিয়ে আপনারা আর নতুন প্রজন্মকে দাবিয়ে রাখতে পারবেন নাই, পারেননি আপনারা। যদি পারতেন আপনাদেরকে এখন চলে যেতে হতো না। এতটা অস্তিত্ব সংকট আমি আজকে বলে রাখি, দ্যাটন ভাষায় বলতে চাই আনইকুইভেক্যালি দ্যাট যদি ইন্ডিয়া সাপোর্ট তুলে নেয়, আওয়ামী লীগ ইজ নন এক্সিস্টিং ইন অন দিস প্ল্যানেট। অর্থাৎ আওয়ামী লীগ ইজ নন এক্সিস্টেন্ট, নাই, শেষ। শুধুমাত্র ভারত রেখেছে। কেন রেখেছে? কারণ ওই যে বললাম, ওই যে উনি বলেছিলেন, দেখুন ওই যে স্বাধীনতা যুদ্ধে উনি বলছেন যে এই যুদ্ধটা হয়েছে আপনার শুধুমাত্র ভারতের কারণে, ভারত চেয়েছিল এটাকে কররাজ্য বানাতে, আমাদের দেশটাকে নিয়ে নিতে। এবং আমি আবার বলি, একজন মানুষকে যদি ধর্ষণ করে থাকে পাকিস্তানি বাহিনী, ধিক্কার, এবং এটা বিচার হওয়া দরকার, অবশ্যই আনএক্সেপ্টেবল। একজন মানুষকে খুন করা যায়। আজকে দেখেন আপনার শহীদের সংখ্যা, বীরঙ্গনাদের সংখ্যা। আমি এখানে বিএনপির প্রতি বলতে চাই, আপনারা যারা বিএনপির যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, আপনারা দেখেন আপনাদের পলিটিক্যাল মিস্টেক গুলা কোথায়। এখানে মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যেটাকে বাংলাদেশি জাতীয়তাবাদকে রিপ্রেজেন্ট করে থাকে, আপনাদেরকে এখন সময় এসেছে আপনাদেরকে রিইভালুয়েট করার জন্য। আর মনে রাখবেন, আমি অলরেডি যা দেখতেছি, নট এ গুড সাইন। শুধুমাত্র আগের দাচের রাজনীতি দিয়ে রাজনীতি আর আপনি করতে পারবেন না। এবং গতকালকেও বলেছি, আগামী নির্বাচন হবে 100 বছর বাংলাদেশ কিভাবে চলবে আগামী, তার মানে নাম্বার 1 আপনার এই যে ভিত্তি, আগামী নির্বাচনটা নির্ধারণ করে দিবে আগামী 100 বছর 50 বছর বাংলাদেশ কিভাবে চলবে, মনে রাখবেন। সো ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এন্ড ভাইটাল। আপনি দেখেন বিএনপি কি করতে পারতো, এই আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মৃত্যু ঘটাতে পারতো বিএনপি এবং বিএনপি নেতৃবৃন্দ। তারা কোথায় ভুল করেছেন? শহীদের সংখ্যা, ইট ইজ ওয়াইডলি বিলিভড উইথ এভিডেন্স দ্যাট 30 লক্ষ মানুষ মারা যায়নি। আবার বলছি, শহীদের সংখ্যা কম বেশি দিয়ে মানে বিতর্ক থাকতে পারে, বাট এটাকে পাকিস্তানিদের হত্যাকাণ্ডকে কোনোভাবে জাস্টিফাই করার কোনো এফর্ট নয়, এটা আমার মনে রাখবেন। আপনি দেখেন এই যে আমাদের সত্য ইতিহাস জানতে হবে। একজন মারলো আর আমি 1 লক্ষ বলে দিলাম, মানে কি মারছে তো, এইটা কোনো যুক্তি হতে পারে না। রাজনীতি এবং দেশের স্ট্র্যাটেজিতে এটা কোনো যুক্তি হতে পারে না। লেডিস এন্ড জেন্টলম্যান, বিএনপি কোথায় ভুল করেছেন আপনি দেখেন। এজন্য বলছি প্রজ্ঞা, ইন্টেলেকচুয়ালিটি, স্মার্টনেস, টাফনেস, যে শব্দগুলো আমি বলে থাকি রাজনীতিবিদের অন্যতম গুণ। ইফ ইউ ডু নট হ্যাভ দ্যাট, ইউ আর নট আ পলিটিশিয়ান। ওকে, সো আপনি দেখেন বিএনপি কোথায় ভুল করেছেন। তারা যখন ক্ষমতায় ছিলেন 3 বার, তারা কি পারতেন না? যখন ভোটাধিকার তারা হালনাগাদ করেছিলেন, তখন বিএনপি 3 বার ক্ষমতা থাকার পরেও কেন শহীদের প্রকৃত সংখ্যা মানে বাড়ি বাড়ি গিয়ে এটা নির্ধারণ করতে পারলেন না? কেন বীরঙ্গনাদের সংখ্যা উনারা নির্ধারণ করতে পারলেন না? ওনাদেরকে কেউ কি বাধা দিয়েছিল? বিএনপিকে কেউ বাধা দিয়েছিল নাকি টাকা ছিল না? কেন করতে পারলেন না? এটা হচ্ছে রাজনৈতিক প্রজ্ঞার অভাব, রাজনৈতিক দূরদর্শিতার প্রচন্ড অভাব নেতৃবৃন্দের মধ্যে যেটা ছিল, সেটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে বিএনপির এই ক্ষেত্রে। এটা আমি বলতেই হবে, আজকে কিছু সমালোচনা আমাদের করা দরকার আছে, নাহলে এটা ফিক্স হবে না। তাহলে কি হতো, আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান সাহেব থেকে শুরু করে আওয়ামী লীগের ইতিহাসকে আপনারা মানে খবর দিয়ে দিতে পারতেন, মাটি চাপা দিয়ে দিতে পারতেন। রাজনৈতিক ভাবে এতটা জয়, মানে এতটা উইন, এত বড় একটা উইন আর হতেই পারতো না আপনাদের জন্য। কিন্তু আপনারা কি করলেন? আপনারা সেটা করতে পারেন না, আপনারা সেটা ব্যর্থ হলেন। তাহলে দেখেন মানে কোন জায়গায় ব্যর্থতা গুলো, এগুলা খুঁজে বের করে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা কেন করতে পারলেন না এটা? আওয়ামী লীগ মিথ্যা বলে, এখন এসে বলেন না শহীদের সংখ্যা এটা না, শহীদের আপনার বীরঙ্গনার সংখ্যা এটা না। এটা বলার তো দরকার ছিল না। আপনারা ক্ষমতায় ছিলেন, নিজেরাই তো একটা কমিশন গঠন করে আওয়ামী লীগের 3 জন ভালো মানুষকে রাখতে পারতেন, 5 জন ভালো মানুষকে রাখতে পারতেন, 2 জন বিচারপতিকে রাখতে পারতেন, 2 জন সেনাবাহিনী অফিসারকে রাখতে পারতেন, 2 জন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারকে রাখতে পারতেন। অবজারভার গ্রুপে ভারত পাকিস্তানের মানুষও দিতে পারতেন, সেখানে বিদেশি আমেরিকান মানুষ, ব্রিটেনের মানুষও দিয়ে একটা বিশাল বড় কমিটি করে মানে যারা ওভারসি করবে এই বিষয়গুলা, ইতিহাসটাকে নাইসলি প্রেজেন্ট করতে পারতেন। ব্যর্থতা তো খালি আওয়ামী লীগের নয়, ব্যর্থতা আমাদের সবার। যারাই গেছেন তারাই তো ব্যর্থ হয়েছেন বলেই তো আজকে স্বাধীনতার 51 বছর পরেও বাংলাদেশের মানুষের জন্য একটা ইনস্টিটিউশন নাই। যদি কোন রাজনীতিবিদ ইনস্টিটিউশন আপনাদের এই কি বলে এটাকে প্রতিষ্ঠান নিয়ে বক্তব্য দিতে ব্যর্থ হয়, মনে রাখবেন সে রাজনীতিবিদ নয়। কারণ আপনার প্রতিষ্ঠান ফিক্স করা বা রিফর্ম করা, এটার প্রতিষ্ঠা করাটাই হচ্ছে আগামী দিনের রাজনীতি। রাজনীতি এটা নয় আমার নেতা এই বলেছেন, আমার নেতা সেই বলেছেন। আমি এই জন্য আমি একটা উদাহরণ দেই। ধরেন কাদের সিদ্দিকী, আমি যখন বড় হয়েছি, আমি যখন পড়ালেখা করি, ইন্টারমিডিয়েটে পড়ি বা ম্যাট্রিক পড়েছি, ইন্টারমিডিয়েটে পড়েছি, আমি আবার অনার্স ফার্স্ট ইয়ারে
আমি মনে করতাম কাদের সিদ্দিকী মনে হয় খুব বড় একজন নেতা, মানে অসাধারণ একজন নেতা, মুক্তিযুদ্ধ এই করেছেন, বাপ সাপ দেখলে মনে হয়। বাট এখন আমি যখন রাজনীতি বুঝতে শুরু করলাম দেশ বিদেশে পড়ালেখার পরে, আমার কাছে মনে হচ্ছে কাদের সিদ্দিকের মতো একজন বুয়া এবং রাস্তার রাজনীতিবিদ পৃথিবীতে আর একটাও নাই। বদলুক করে কি দেখেন, আমি তার মুখে জীবনে শুনি নাই গণতন্ত্রের বক্তব্য, শুনে নাই স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে হবে, নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে, বাংলাদেশকে এগিয়ে নিতে হবে, প্রাতিষ্ঠানিক রিফর্ম করতে হবে, ইকোনমিক আপনার প্রবৃদ্ধি অর্জন করাতে হবে, বক্তব্য উনি শুরু করে। এবং বঙ্গবন্ধুর নাম এত সুন্দর করে তরতিলের সাথে এবং দিল থেকে যেভাবে উনি উচ্চারণ করে, মনে হচ্ছে আল্লাহ নবীজি উনার কাছে কিছুই নাই, শুধুমাত্র একটা নাম আছে। একজন ব্যক্তি জন্য একটা দেশ আটকে থাকতে পারে না কখনো। 18 কোটি থেকে এখন 40 কোটি মানুষ এদেশে, দেশ সবার আগে, দেশের মানুষ সবার আগে। আপনি ব্যক্তিকে রেসপেক্ট করেন, আমি বলছি আমি উনাকে রেসপেক্ট করে একটা কথা আমার জীবনে বলে নাই, আমি আবারও দেড় ভাষায় বলতে চাই, এটা আমার স্ট্র্যাটেজি। কিন্তু আপনি মনে করেন একজন ব্যক্তিকে নিয়ে সারাদিন উনি পড়ে থাকে এবং উনার মুখে প্রকৃত রাজনৈতিক কোন বক্তব্য এবং রাজনীতির যে নিয়ম কানুন বা চিন্তা চেতনা একজন পলিটিশিয়ানদের থাকা দরকার, তার দ্বারা কাছে উনি নেই বদলুক। এই বদলুক একটা রাস্তার একটা রাজনীতিবিদ, বিশ্বাস করেন মুক্তিযুদ্ধে ওনার অবদান আছে, উই অ্যাপ্রিশিয়েট দ্যাট and highly appreciate it, but as a politician right now his position is like kind of a street level politician, so এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। আচ্ছা, এখন আমি আসি আমার এই পয়েন্টে। এখন আমি আওয়ামী লীগের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনাদের প্রতি এই যে মানুষের, এই যে মেজর ডালিম সাহেব আসলেন, একজন খুনিকে দেখার জন্য ইতিহাস সৃষ্টি করেছে ইউটিউবের মানুষ, ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের জনতা। হোয়াট ইজ দিস? এটা কি আপনারা ভাবতে পারেন না, ভাবেন না? এটা কি এখানেও ইলিয়াসকে দোষ দিবেন? ইলিয়াস গুজব চড়ায়, এইটা চড়ায়, এগুলাই বলে কি মনে হয় না আপনি পার পেয়ে যাবেন? এবং এগুলাই আপনার বলা উচিত। ইউ নিড টু রি-এভালুয়েট ইউর পজিশন, ইউর আইডিওলজি এন্ড এভরিথিং। আদারওয়াইজ একটা জিনিস মনে রাখবেন, ভোটের রাজনীতি চালু হলে বাংলাদেশে ভ্রান্ত রাজনীতি চিরতরে কিন্তু দূরীভূত হয়ে যাবে। আবারও বলছি, আওয়ামী লীগ on the verge to be non-existent, on the verge to be non-existent, and it's not going to be existed if India doesn't, to be honest, stand by আওয়ামী লীগ। অনলি ইন্ডিয়ার কারণে আওয়ামী লীগ শব্দটা এখন আকাশে বাতাসে আছে। যদি এটা না থাকে তাহলে আওয়ামী লীগ আমার মনে হয় না ফিজিক্যালি বাংলাদেশের কোথাও রাজনীতি আর আওয়ামী লীগ থাকবে। এটা ইটস আ বটম লাইন। ওয়াই? বিকজ মানুষ আপনাদেরকে এতটা অপছন্দ করে, লেডিস এন্ড জেন্টলম্যান। ওয়াই? এটাকে আপনারা কখনো ভাবেন না? আমি বিএনপির প্রতি ইটস অ্যান অ্যালার্মিং সিচুয়েশন ফর বিএনপি অ্যাজ ওয়েল। আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষ এখন দেখেন আওয়ামী লীগকে কিভাবে আমরা মানুষের মন থেকে আমরা ঘৃণায় পরিণত করেছিলাম এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টের কারণে। এখন আমি দেখতেছি বিএনপির প্রতি মানুষ অনেকগুলা বক্তব্য এভাবে আসছে। বি কেয়ারফুল, বি ওয়্যার অফ দ্যাট। বিএনপির নেতৃবৃন্দ যারা আছে মনে রাখবেন আপনারা বাংলাদেশি জাতীয়তাবাদের অন্যতম একজন ধারক, সুতরাং এটা মরলে বাংলাদেশ জাতীয়তাবাদ মরবে। আমি এখনো মনে করি বিএনপি সহ জামায়াত ইসলামী সহ যারা আছে এরা ওয়েদার ইউ লাইক অর ডিসলাইক দেম, তারা বাংলাদেশি জাতীয়তাবাদকে রিপ্রেজেন্ট করে থাকে। আওয়ামী লীগ বাংলাদেশের জাতীয়তাবাদকে রিপ্রেজেন্ট কখনোই করে থাকে না, কারণ বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে ইসলামিক ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। শরিয়া আইনের কথা বলছি না আমি। বাংলাদেশের যে একটা কালচার আছে, লোকাল কালচার, আমাদের একটা লোকাল কালচার আছে, এটা আর সবচেয়ে বড় ধর্মের পরে এরা আরেকটা ধর্ম, এটা আমাদের যা আমাদের একটা নর্ম আছে, আমাদের একটা জাতীয়তা আছে, বাংলাদেশি নট বাঙালি, এটা কালচার আছে। আমরা কিভাবে আমাদের মহিলারা কাপড় পরবে, কিভাবে আমাদের মুরব্বীদের সামনে যাবে, কিভাবে গ্রামে মেয়েরা চলাফেরা করবে, এটা আমি বুঝতে যাচ্ছি যে আমাদের একটা কালচার, এটা একটা নর্ম। এই কালচারটা রিপ্রেজেন্ট করে থাকে বাকি দলগুলা, এটা আওয়ামী লীগ করে না, কারণ তারা আমাদেরকে ভারতীয় সবকিছু সংস্কৃতি ইম্পোর্ট করে আমাদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে এবং আমাদের সামাজিক অবক্ষয়ের মূল হোতা হচ্ছে এই আওয়ামী লীগ। এবং এরা কখনোই বাংলাদেশি জাতীয়তাবাদ, আমি আবার বলছি, আমি বাংলাদেশি জাতীয়তাবাদ বলতে বিএনপি মালিকেটার বিএনপি কে বোঝাই না। মনে রাখবেন, আপনি বাংলাদেশি হলে আপনাকে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করতেই হবে। এটা বিএনপির সাথে যাক বা তাদের পক্ষে যাক বিপক্ষে যাক, ওরা কেয়ার, দ্যাটস দ্য বটম লাইন। মানে বাংলাদেশি জাতীয়তাবাদ মানে বাংলাদেশ। এখন বিএনপি এটা তারা আবিষ্কার করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। এখন এটা যদি উনি বলে করেন যে আমি করেছি, হি ক্যান টেক দ্য ক্রেডিট, বাট দ্যাটস দ্য বটম লাইন লেডিস এন্ড জেন্টলম্যান। এটা জামাত করলে আপনি বাংলাদেশি জাতীয়তাবাদকে রিপ্রেজেন্ট করতে পারবেন, আপনি যে কোন দল করলে বাংলাদেশি জাতীয়তাবাদকে রিপ্রেজেন্ট করতে পারেন এবং করতেই হবে, তার কোনো বিকল্প নেই। কিন্তু আপনি যদি দেখেন এখন আওয়ামী লীগ কি করেছে, তারা ভ্রান্ত সবকিছু, ভারতপন্থী, ভারতের উপর বেস করে একটা দল বাংলাদেশের রাজনীতি করতে পারে না, এভাবে করতে দেওয়া উচিত নয়। এখন সেকেন্ড টাইম যদি আপনার এই মুহূর্তে ভারত আসে, কি আসবে? আওয়ামী লীগ। ভারত আসবে আওয়ামী লীগ হয়ে, আওয়ামী লীগ হয়ে ভারত আসবে। এখন কল্পনা করেন তারা, এবং ভারত যে আমাদের আসলে শত্রু দেশ, এরা যে কখনোই আমাদের বন্ধু হবে না, সেটা সর্বজন স্বীকৃত, ওয়েদার ইউ লাইক ও ডিসলাইক। সুতরাং এটা কোনো বিকল্প নেই। এখানে আমাদের স্ট্যান্সটা, পজিশনটা
ক্লিয়ার, এবং এটাতে কোনো বিকল্প, কোনো ধরনের স্যাক্রিফাইস এখানে চলবে না, লিডিস এন্ড জেন্টলম্যান। সো এটাই ছিল আমার বক্তব্য। আমি আওয়ামী লীগকে জিজ্ঞেস করতে চাই আজকে, আমার দুঃখ লাগে আজকে আপনাদের মানে এত ভূমিকা ছিল বাংলাদেশের শুরু থেকে, এই দলের প্রতি এবং আওয়ামী লীগের প্রতি এত ঘৃণা কেন? ঘৃণার কারণ আমি জানি, কারণ আপনারা বাংলাদেশের জন্য রাজনীতি কখনোই করেন নাই, আপনারা এই ভারতপন্থী রাজনীতি করেছেন, ধ্বংস করে দিয়েছে আপনাদেরকে। যদি এখন থেকে পজিশন চেঞ্জ এবং স্ট্যান্স পরিবর্তন না করেন, বাংলাদেশের রাজনীতিতে কখনোই দাঁড়াতে পারবেন না, এটা আমি আজকে বলে দিলাম। দ্যাত্তই ভাষায় এটা বলতে চাই, কখনো দাঁড়াতে পারবেন না আপনারা আজকে কোনোদিন। কি বলছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তো থ্যাংক ইউ। দ্যাটস দ্য বটম লাইন। ফিরে আসুন, যদি দরকার লাগে আমাদেরকে বলুন, আমাদের সাথে কথা বলুন, আমরা বলবো আপনাদেরকে কি করতে হবে, আবার দাঁড়াতে পারবেন, হয়তোবা সুযোগ আছে সামনে। কিন্তু যদি এখনো সেই আওয়ামী লীগের পজিশন, যে আওয়ামী লীগের কারণে 1975-এর পর থেকে আজকের আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, প্রতিবার আওয়ামী লীগকে বিতরণ করে মানুষ উল্লাসে মেতে উঠে, এটা কি লজ্জা না? এটা কি ডেঞ্জার না আওয়ামী লীগের জন্য? কি কোন এগুলা? উনার মতো একজন ব্যক্তির জানাজায় মানুষ যায় নাই, মানুষের ডোল নেমে যাওয়ার কথা, সেই ব্যক্তি, এটা তো স্বীকৃত। এবং আজকে শেখ হাসিনাকে উচ্ছেদ করা হচ্ছে, প্রতিবার কেন আপনাদেরকে উচ্ছেদ করে বাংলাদেশের 99% মানুষ উচ্ছ্বাসে মেতে উঠে? এটার কারণ খুঁজে বের করা দরকার আওয়ামী লীগের জন্য। যদি আওয়ামী লীগের কেউ ভালো, এই জন্য আমি বলছি যে সোহেল তাজ বলে মাঝে মাঝে এই কথাগুলা, উনি যে কোন কারণে তার পজিশন চেঞ্জ করেছে, এবং এটা কোনো বিকল্প আছে বলে মনে হয় আপনাদের কাছে, লিডিস এন্ড জেন্টলম্যান? সো আওয়ামী লীগের এখন আমি মনে করি যদি সেম পজিশনে রাজনীতি করতে চান বাংলাদেশে, আপনারা কখনোই আর কোনোদিন জায়গা পাবেন না। দ্যাটস দ্য বটম লাইন। এবং যে নতুন প্রজন্ম, মনে রাখবেন, 2/3 is the new generation, 2/3। এবং দিস গাইজ, আপনি দেখেছেন মেজর ডালিমকে তারা হিরো মনে করে, প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলেছে বাংলাদেশে থেকে। আনবিলিভেবল সিচুয়েশন। আওয়ামী লীগের জন্য এর চেয়ে লজ্জা, কালো দিন আর হতেই পারে না। এরপরে আপনারা বলবেন আমরা ঠিক আছি, তাকাব্বুরি করবেন, মিথ্যা তথ্য দিবেন। ভাই, চাঁদাবাজির রমরমার ব্যাপারে কিছু বলেন, চাঁদাবাজির। আচ্ছা, আমি আসছি। হাঁটি, অ্যাবসলিউটলি। সো এটাই আমি মনে করি, আওয়ামী লীগ যদি দাঁড়াতে চায় বাংলাদেশে, ভারত থেকে বেরিয়ে আসতে হবে, বাংলাদেশের মানুষকে বলতে হবে উই মেড এ মিস্টেক, we are sorry, we are deeply sorry, please forgive us for our mistake that we made, or if anything that arised, I mean relating to anything that you are upset, guys, forgive us. এটা যদি না করতে পারেন আপনারা মনে করেন ভারতকে দিয়ে, জয়শঙ্করকে দিয়ে, ভারতীয় মিডিয়াকে কোটি কোটি টাকা দিয়ে বাংলাদেশ বিরোধী প্রচারণা, প্রত্যেকটা প্রচারণা being noted and being recorded, প্রত্যেকটা মিস ইনফরমেশন ভারতীয় মিডিয়া দিয়ে, প্রত্যেকটা দিয়ে আপনার এই জায়গাতে আসতেছে আমাদের। সুতরাং মনে রাখবেন, এত সহজ না এখান থেকে আর দাঁড়ানো। এই নতুন প্রজন্ম, এরা ইন্টারনেটের যুগে বসবাস করে। আমাদের রাজনীতিবিদরা 70, 80, 90 এর রাজনীতি নিয়ে পড়ে আছে। এদের কোনো মানসিক কোনো বিকাশ ঘটে নাই, মানসিক পরিবর্তন ঘটে নাই। কিন্তু পরিবর্তন যে জায়গাতে হয়েছে সেটা আমাদের মনে হয়েছে, এই যারা এখন এখানে আমার লাইভ দেখতেছে তাদের মনে পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন কখনোই আর ফেরাতে পারবেন না। দ্যাটস দ্য বটম লাইন। এবং আওয়ামী লীগ এখন যে আসবে, আমি শঙ্কিত যদি কখনো বাংলাদেশে আবার আওয়ামী লীগ ফিরে আসে। কিভাবে? এটা তো আওয়ামী লীগ হয়ে ভারত আসবে। তো আমরা তো, ভারত তো আমাদেরকে পছন্দ করে না, দে ডিসলাইক আস, দে হেট আস। সো আমি বলছি, এই আওয়ামী লীগ যদি এই ভারতীয় পন্থায় বিশ্বাসী থাকে, আপনি মনে করেন ওই আমেরিকার কাছে গিয়ে মিথ্যা বলবেন, বাংলাদেশের মানুষকে জঙ্গিবাদ সাজাবেন, বাংলাদেশে বলবেন বাংলাদেশের টেরোরিস্ট মুসলমানদেরকে জঙ্গি বানিয়ে এসে বাংলাদেশে আপনারা রাজনীতি করবেন, আমার মনে হয় না এই দিন আর সম্ভব হবে। কারণ সারা পৃথিবী দেখতেছে, এবং আমরা ভারত থেকে পলিসি আমেরিকার বিচ্ছিন্ন করে দিয়েছি। সুতরাং আমেরিকা ভালো হোক মন্দ হোক, তারা এখন বাংলাদেশের উপর ভিত্তি করে পলিসি তারা নির্ধারণ করবে, আমাদের পক্ষে যাক অথবা বিপক্ষে যাক। কিন্তু ভারতের সাথে মিলে বাংলাদেশ বিষয়ে আর কোনো পলিসি আমেরিকা করবে না, এটা অলমোস্ট কনফার্ম। এবং স্টেট ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এটা রেজিস্টার্ড হয়ে আছে। দ্যাটস দ্য বটম লাইন। এখন আওয়ামী লীগ ফিরে আসতে চান, আপনারা চেষ্টা করতে পারেন, কিন্তু মনে রাখবেন, ভারতপন্থী যে রাজনীতি আপনারা করতেছেন বর্তমানে, ভারতকে দিয়ে বাংলাদেশ শাসন করবেন, I don't think so we can accept it, and the new generation, they will accept it too. So therefore, almost you are non-existent. I mean, the way that you did the politics, and if you maintain it, you have no more, I don't think so you have any space in Bangladeshi politics particularly. So you have to reevaluate your position and stance if you want to be existent in Bangladesh. If not, you'll be non-existent and you'll be nowhere, in Bangladesh. Eventually, the politics of Awami League, আপনার হয়তো বাংলাদেশ আওয়ামী লীগ ভারত শাখা করেই বসে থাকতে হবে, এমন একটা অবস্থা শুরু হবে। হয়তো আর কোথাও আপনাদের জায়গা হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। এবং এখনো যে আমেরিকা এবং যুক্তরাষ্ট্র এবং ইউকে বা কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্স আপনারা দেখেন, এই কয়েকজন এরা 70-80 ওই ভ্রান্ত ধারণার রাজনীতিবিদ, যারা এখনো মনে করে ওই দ্বারা এদের কোনো পরিবর্তন হয় নাই, মানসিক বিকাশ হয় নাই, বা যারাকে আমরা বলি এদের কোনো
মানে সাইকোলজিক্যাল কোন ধরনের আপনার এই রিফর্ম হয় নাই, এরা একই মানুষ। সুতরাং আমি মনে করি যে আমার কাছে খুব শঙ্কিত, আমি খুব কষ্ট পেলাম আওয়ামী লীগের এগুলা দেখে, যে সারা বাংলাদেশের মানুষ উল্লাসে মেতে উঠেছে মেজর ডালিমকে নিয়ে, অথচ উনি একটা ঐতিহাসিক ভাবে উনি একটা খুনের সাথে জড়িত। ক্যান ইউ ইমাজিন দিস? মানে কি আপনারা করেছেন কল্পনা করতে পারেন? এত মানুষের ঘৃণা আপনাদের প্রতি কেন আসবে? এত মানুষের ঘৃণা। এবং এটা কিন্তু গত এই ডালিম সাহেব বলেছেন কিন্তু ওনার লাইভে, যে মানুষের ঘৃণাটা কেন এতটা ঘৃণা মানে উদ্রেক করলেন আপনারা, কোথায় আপনারা ভুল করেছেন, এগুলাকে খুঁজে বের করে দেখুন ফিরে আসতে পারেন কিনা। কিন্তু যদি মনে করেন ওই আনসারুল্লাহ বাহিনীর মানে জয় সাহেব, আপনি ওই আনসারুল্লাহর মানে কোন জায়গা থেকে একটা নিয়ে আসবেন, এসে আনসারুল্লাহ দেখাবেন আনসারুল্লাহ বাহিনী এই করেছে সেই করেছে, এগুলা বাংলাদেশে আছে, এগুলা পৃথিবী আর বিশ্বাস করবে না। এভরিথিং আমি বর্তমানে ওয়াইড স্প্রেড এবং সবাই দেখতেছে বাংলাদেশে কি হয়। এবং আপনারা মনে রাখেন যে সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছেন বা নামে বুয়া তত্ত্ব বিলাচ্ছেন ভারতীয় মিডিয়ার দ্বারা বাংলাদেশের বিরুদ্ধে, আমেরিকান এম্বাসি থেকে শুরু করে, ইট ইস এ ব্যাড সাইন ফর আওয়ামী লীগ, গুড সাইন ফর বাংলাদেশ, যে প্রত্যেকটা জায়গা তারা প্রতিদিন নোট করে রাখতেছে। বাংলাদেশে আসলেই এই নোটের মাধ্যমে বুঝতে হবে প্রতিদিন মেমো পাঠাচ্ছে প্রত্যেকটা এম্বাসি তার সরকারের কাছে, যে তথ্যগুলো আপনারা বিক্রি করেন, এই তথ্যগুলা কি বিদেশি মিডিয়া খাচ্ছে? খায় নাই তারা। বিদেশি এম্বাসি গুলা মানে কনসুলেট গুলা খাচ্ছে, দূতাবাস গুলা খাচ্ছে না। যদি খাইতো তাহলে দেখান একটা এম্বাসি বা হাই কমিশন দেখান ভারত ছাড়া কনসার্ন ফিল করেছে বাংলাদেশের সাম্প্রদায়িকতা নিয়ে। একজন অফিসিয়াল কোন দেশের, ব্রিটেন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান, তারা বলছে আমরা কনসার্ন, বাংলাদেশে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে। যে দুই একজন বলছে ওটা ব্রিটিশ পার্লামেন্টে, ওইটা আপনাদের মানে মানে প্রপোজ এবং প্রপাগান্ডায় ভিত্তি হয়ে মানে এরা করেছে, এরা সরকারের সাথে সংশ্লিষ্ট কেউ না। সো দ্যাটস দ্য বটম লাইন। এর মানে কি আপনাদের প্রপাগান্ডাটা বাংলাদেশের মানুষ খাচ্ছে না, সেটা সুস্পষ্টভাবে প্রমাণিত। মনে রাখবেন, আমি রাজনীতি মনে করি আমি বুঝি, আপনারা আমাকে কিভাবে দেখেন আমি জানি না, তবে আমি বিশ্বাস করি আই আন্ডারস্ট্যান্ড পলিটিক্স, নট অনলি I mean domestic politics but also international politics too, and I'm a serious political observer. আমি এগুলো ওয়াচ করি প্রতিদিন। একটা জিনিস কি, যদি বিন্দু মাত্র কেউ বিশ্বাস করতো, লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা আমাদের প্রিয় বাংলাদেশি প্রবাসী যারা যারা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি এরা বিশ্বাস করতো, এরা স্টেটমেন্ট দিত, বিবৃতি দিত, দিস ইজ হাউ ডিপ্লোম্যাটস and আমি যদি বলি the officials of the foreign government or institutions or entity, তারা তাদের কনসার্নটাকে এক্সপ্রেস করে প্রথমে বিবৃতি দেয় যে আমরা we are very concerned about this incident, that incident. None of them is existed right now. They haven't given anything else against Bangladesh. Therefore what does it mean? It does means আপনাদের এই প্রপাগান্ডা, এই মিথ্যা যেগুলা ছড়াচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে, কেউ খাচ্ছে না এগুলা। এবার আপনি বলতে পারবেন না যে না তারা ভিজিবলি না বললেও ভিতরে ভিতরে কাজ করছে। নো, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। এরা আপনি দেখেন আওয়ামী লীগের সময় মানবাধিকার, গণতন্ত্র, ইভেন হিরো আলমের ব্যাপারে স্টেটমেন্ট দিয়েছে তারা, ইউরোপিয়ান ইউনিয়ন দিয়েছে, অস্ট্রেলিয়ান হাই কমিশনার দিয়েছে, আমেরিকান এম্বাসি দিয়েছে, প্রত্যেকটা দিয়েছে। যখন হিরো আলমকে পর্যন্ত আঘাত করা হয়েছে, দেখেছেন আপনারা এগুলা। এর মানে কি, when they feel concerned they express their concern. If they do not take into account or consideration or take for granted an incident, they do not take it. That's why what, but ডিপ্লোমেটদের মানে কোন বিষয়ে নাখুশ হওয়ার প্রথম ভাষাটা বা মানে সিস্টেমটা হলো কনসার্ন দেওয়া। মানে আমি খুব উদ্বিগ্ন এই বিষয়গুলো নিয়ে। যখন এইটা দিবেন, মনে রাখবেন ইচ্ছাকৃতভাবে দেখ আর অনিচ্ছাকৃতভাবে দেখ, এটা গভর্নমেন্টে চলে গেছে এবং এটা গুরুত্ব দিচ্ছে কোনো না কোনো ডিপার্টমেন্ট। ইফ ইউ ডু নট সি এনিথিং লাইক দ্যাট, হোয়াট ডাজ ইট মিনস? ফেইলড অ্যাটেম্প্ট, ফেইলড। এবং ভারতীয় মিডিয়াকে কিভাবে ট্যাকল করতে হয়, যদি আমি গভর্নমেন্টে থাকতাম আমি এটা বলে দিতাম, দেখাই দিতাম যে কিভাবে ভারতীয় মিডিয়াকে একদম শেষ করে দেওয়া যেত। বা আনফরচুনেটলি এটা আমরা পারতেছি না। কিন্তু আরো আমাদের কিছু দোষ আছে, আমাদের ইউটিউবাররা, আপনারা প্রতিদিন ময়ূক রঞ্জনকে নিয়ে ভিডিও বানান, মানে কি তাকে কাটতি দেন, এবং এই কাটতির জন্যই রাস্তার লেভেলের সাংবাদিকতা নামের কলঙ্ক এবং লজ্জা যাকে বলে যে ব্যক্তি আছে, সেই ব্যক্তি যে ব্যক্তি বলে যে ও আমরা চিনি না, আপনি চিনি খাবেন না। ক্যান ইউ ইমাজিন দ্যাট? সে কতটা মূর্খ, গন্ডমূর্খ, অপদার্থ একজন ব্যক্তি হলো এই কথাটা বলতে পারে। আচ্ছা, এখন আমরা কি বাংলাদেশ কি বলতে পারবো আমেরিকাকে ও আমরা যদি কাপড় বিক্রি না করি আপনারা উলঙ্গ থাকবেন? এটা কি বলা যায়? মানে এরা কি পারবে না কিনতে? এদের টাকা আছে বলে তো আপনাদের কাছ থেকে কিনে, রাইট? মানে এই কথাগুলো একজন সাংবাদিক হিসেবে প্রচার করে ও আমরা যদি মানে পেঁয়াজ নাই বাংলাদেশ পেঁয়াজ খাবে না। পৃথিবীতে কোন দেশ, যে দেশ ভারত থেকে পেঁয়াজ নেয় না, সে দেশ কি পেঁয়াজ না খেয়ে আছে? আপনি বলেন। মানে এই যে মূর্খ সাংবাদিক, এবং এদেরকে আমরা কাটতে দিচ্ছি কি কেন জানেন? কারণ আমরা যখন এদেরকে নিয়ে কথা বলি আপনারা তো এগুলো বেশি দেখেন, সুতরাং আমি উৎসাহ হই। আমি দেখেছি অনেকেই প্রতিদিন ভিডিও বানাচ্ছেন ময়ূক রঞ্জনকে নিয়ে। আই আন্ডারস্ট্যান্ড এটা এই বিজনেস পারপাস বা ভিউজ এর জন্য এইগুলা করেন, বাট দুইটা একটা করলেন, কিন্তু সারাদিন পরে থাকা মানে তাকে আপনি গুরুত্ব দিচ্ছেন এবং তার যে তার যে মিথ্যা, তার যে এই যে ভ্রান্ত, যে
সো আমাকে একজন ফোন দিয়েছিল, থ্যাংক ইউ। সো আমার বক্তব্য এই জায়গাতেই যে আসলে আমি আমি যার জন্য অপেক্ষা করতেছি এখন, এটা হচ্ছে আপনার ভাবি। উনি এই ডক্টর অফিসে আছে, ওনাকে দিয়ে আসছি। তো চিন্তা করলাম যে আমি সময়টা নেই, এটা বলে রাখি আমি। তো আম, এবং বলে রাখি, তো স্নোর দিন সে গাড়ি ড্রাইভ করে না, সে ভীত সন্ত্রস্ত, বুঝছেন? কিন্তু এটা বলা ভালো, কারণ তারা সব সময় খালি পাওয়ার দেখায়। তারা ধরেন আমাদের শেখ হাসিনা, ওই যে শেখ হাসিনার, আমাদের শেখ হাসিনাকে নিয়ে বলেছেন কি, ওই যে মেজর ডালিম সাহেব বলেছেন কি, উনি প্রতিদিন মার খাইতো, মানে ওয়াজির সাহেব নাকি ওনাকে প্রতিদিন পিটাইতো, পিঠা খেয়ে উনি গড়ে আসতো, কান্নাকাটি করতো, আবার ভাত খাওয়াই টাওয়াই দিয়া, মানে শেখ মুজিবুর রহমান সাহেব উনি আবার ফিরিয়ে দিতেন। এগুলা লজ্জা, এগুলা লজ্জা, মানে উনি একদম শেষ করে দিয়েছে আওয়ামী লীগকে এই গতকালকের লাইভে। লেডিস এন্ড জেন্টলম্যান, এটাই ছিল আমার বক্তব্য। আমি আওয়ামী লীগের উদ্দেশ্যে এবং বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে আমি আমার এই সময়ে এই সুযোগটা আমি নিলাম। আমি বলতে চাই যে আপনাদেরকে মানুষ এত ঘৃণা কেন করে, এটা আমি বলতে চাই এই সুযোগে। এটা আমি মনে করি আমার উত্তরটা আপনারা দিবেন। আপনারা যদি মনে করেন না, মানে মানুষ ঘৃণা করে না, বিএনপি জামাত ঘৃণা করে, এখন তার বিএনপিও বলবেন না, এখন আপনারা মনে করেন যে বিএনপি আপনাদের পক্ষে আছে, রাইট? ইজ না দিস হোয়াট আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, রাইট? কারণ এটা আমি দেখেছি। সো কেন মানুষ এত ঘৃণা করে, এই যে এত মানুষ ঘৃণা করে আপনি দেখেছেন একটা, এবং এটাতে ঘৃণা করে তার উৎকৃষ্ট উদাহরণ হলো যে আপনার এই যে মেজর ডালিম সাহেবের এই লাইভ 800,000 মানুষ একসাথে দেখেছে। কল্পনা করতে পারেন? উনার মতো জ্ঞানী বাংলাদেশে নাই? অফকোর্স আছে। উনার মতো আরো আরো মানে মানে আরো বড় বড় লেখাপড়া জানা মানুষ এই লাইভে আসে নাই? আমাদের লাইভে আসে নাই? এসেছে। কিন্তু উনার মতো একজন ব্যক্তিকে আনার পরে এত মানুষের আগ্রহ আর এত মানুষের ভালোবাসা উনি পেয়েছেন, এবং গিয়ে দেখেন সারা, এবং আমি নজিরবিহীন ঘটনা এমন ভাবে আমি দেখি নাই কখনো। গতকাল থেকে 24 আওয়ার্স এর মতো কাভারেজ ওয়ান এন্ড অনলি, বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া আজকে এই খবরটা দিয়েছে। উনি কোথায় বলেছেন, এটা বলেছেন, সেটা বলেছেন। এই হলো মানে প্রকৃত অর্থ। সুতরাং আমরা, মানে এটাই আমার প্রশ্ন আওয়ামী লীগের যারা আছেন তাদের প্রতি, কেন মানুষ আপনাদেরকে এত ঘৃণা করে? আমি জানতে চাই আপনাদেরকে, আপনি কি বলবেন? আমার কেউ একটু উত্তরটা দিবেন। মানে আপনারা কি মনে করেন যে আপনাদের এত কিছুর পরেও এবং বারবার আপনাদেরকে উৎখাত করতে কেন হয়? কেন বারবার আপনাদেরকে উৎখাত করে বাংলাদেশের মানুষ, মানে রাষ্ট্রকে মুক্ত করতে হয়? এটা কি আপনাদের জন্য রাজনৈতিক ব্যর্থতা নয়? এটা কি লজ্জা নয়? কেন শ্রদ্ধার সহিত শেখ হাসিনার বলবেন যে আমার মেয়াদ শেষ হচ্ছে, আগামীকালকে নির্বাচন হবে, কেন মানুষ কান্না করতে পারে না শেখ হাসিনার জন্য? কেন আওয়ামী লীগের ক্ষমতা থেকে চলে যাওয়াটাকে মানুষ কান্না চোখ দিয়ে, চোখের অশ্রু দিয়ে আপনার এই এই দিয়ে বিদায় করতে পারে না? কেন কেন মানুষ উল্লাস করে? কেন বন্দুকের গুলি ব্যবহার করতে হয়? কেন কেন এগুলা হয়? কেন আওয়ামী লীগের তাহলে ভুলটা কোথায়? আওয়ামী লীগের রাজনীতিতে কতটা বিষ, কতটা ব্যর্থতা, কতটা দুর্বৃত্তায়ন, কতটা, আমি যদি বলি যে মানে এক ধরনের বলতে গেলে পাগলামি আছে এখানে। এটা এটা এখন আমি মনে করি এটা নিশ্চয়ই কনসিডার করার ব্যাপার। এটা একটা সাধারণ ঘটনা নয়। শেখ মুজিবুর রহমান সাহেবকে উৎখাত করার পরে 90% মানুষ রাস্তায় নেমে এসে উল্লাস প্রকাশ করেছে। এটা কি আশ্চর্য ঘটনা নয়? এটা কি আশ্চর্য ঘটনা নয়, লেডিস এন্ড জেন্টলম্যান? এবং আপনি বলবেন আমি মিথ্যা বলছি না, এটা তো সবাই জানে, উনি তো বলছেন এবং এটা তো সবাই জানে। জানাজাতে 2 জন মানুষ পাইল না। আপনার এই যে কি বলে, ওই যে মানে 570 সাবান দিয়ে ওনাকে গোসল করিয়ে ওনাকে জানাজা পড়াইতে হলো। কেন পড়াইতে হলো? এগুলা এগুলা আপনি বলবেন খালি দুশ্মন, খালি সবাই স্বাধীনতা বিরোধী, সবাই পাকিস্তানের পক্ষে, এগুলাই কি বলবেন? বলতে পারবেন, কিন্তু এগুলো তো কাজ যে হচ্ছে না তার তো সুস্পষ্ট প্রমাণ এই জায়গাতে। এখন আপনাদেরকে নামিয়ে দিতে হলো। 99% মানুষ রাস্তাতে নেমে এসে শেখ হাসিনাকে উৎখাত করেছে, এবং আপনি গিয়ে দেখেন নিরপেক্ষভাবে যত বাংলাদেশের মানুষ আছে একজনও চায় না শেখ হাসিনাকে রাজনীতিতে। আওয়ামী লীগকে কেউ চাইলো শেখ হাসিনার দ্বারা বাংলাদেশে আবার শেখ হাসিনা আসুক বাংলাদেশে, এটা কেউ চায় না। এতটা ঘৃণা নিয়ে রাজনীতি করার চেয়ে শেখ হাসিনা আপনার আত্মহত্যা করা উচিত বলে আমি মনে করি। আমি সরি, আমি এই কথাটা বলতে চাই না কখনো, আমি কখনো এটা উৎসাহ দেই না, কারণ এটা গুনার কাজ। কিন্তু আমি এটা পলিটিক্যাল রেটরিক হিসাবে আমি বলছি, এটা you don't have to do that, or you don't have to take it for granted, but let me make it clear. আপনার ওই যে আপনি এখন বলেন আপনি যোগাযোগ করেন অমুক নেতার সাথে, শেখ হাসিনা আপনার রাজনৈতিক মৃত্যু নয়, 1,000,000% মৃত্যু হয়েছে আপনার। এরপরে আপনি রাজনীতিতে আসা দূরের কথা, আপনি মুখ দেখানো উচিত নয় কারো। আপনার পজিশন থেকে যে এতটা ঘৃণা, এতটা ব্যর্থতা, লজ্জা আপনার জন্য, আমি মনে করি আপনি রাজনীতির নামটা পর্যন্ত নেওয়া উচিত নয় আপনার। কারণ যদি ন্যূনতম আপনার লাজ, লজ্জা, শরম আপনার মনে থাকে, এটা একটা আমার বক্তব্য। আমি যদি এই পজিশনে পড়তাম আমার চেহারা আপনার কখনোই আর দেখতেন না, কোনোদিন দেখতেন না, কোনোদিনও দেখতেন না আমার। আমি বলছি আমি এটা, কারণ লজ্জা থাকাটা দরকার আছে। এখন আপনি আবারও ওই জেলা লেভেলের, ইউনিয়ন লেভেলের আওয়ামী লীগ নেতাদের সাথে ফোন করেন, তারা আপনাকে ওই যে আপনার অফিসে টয়লেট করে, কারা কি পতিতা ব্যবসা করে এইটার খবর দেয়। এর চেয়ে তো মরে যাওয়া উচিত শেখ হাসিনা আপনার। আপনার তো লজ্জা কি নাই? মানে লজ্জা কি আওয়ামী লীগের সাথে লজ্জা যায় না? আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমি দেখেছি পৃথিবীতে বাংলাদেশে যত মানুষ রাজনীতি করে
বা যে দলগুলোর মধ্যে সবচেয়ে নির্লজ্জ মানে পলিটিক্যাল পার্টি হচ্ছে আওয়ামী লীগ, এবং নির্লজ্জ নেতা কর্মী হচ্ছে আওয়ামী লীগ। খালি মহিলা না, পুরুষরাও ভয়ঙ্কর ভাবে নির্লজ্জ ভাই, আমি এটা দেখি নাই কখনো। নির্লজ্জ মানুষ বিবেকহীন হয়, নির্লজ্জ মানুষ খারাপ লোক হয়, মনে রাখবেন। নির্লজ্জ মানুষ ভালো লোক নয়, কখনো হয় না। It's a human characteristics. You go and evaluate that and study from the internet. You can see that যত মানুষ যত বেশি নির্লজ্জ তত বেশি খারাপ লোকেরা, মানে অত রাস্তার লোক, মানে অপদার্থ এবং অযোগ্য মানুষ, হোক সে রাজনীতিবিদ, হোক সে অ্যাক্ট্রেস, হোক সে সিঙ্গার, হোক সে যে কোন মানুষ হোক না কেন। দ্যাটস দ্য বটম লাইন ভাই। কি বাতিজার নির্যাতনের কারণে বাড়ি ছেড়ে গাড়িতে এসেছেন নাকি? না, বাতিজার নির্যাতনে না, আমি তো অফিসে ছিলাম, তো স্নো হচ্ছে প্রচন্ড। আপনাদের বাবি এখানে গেছে ডক্টর অফিসে, সেখানে এই যে বিল্ডিং এ, বুঝছেন, তো আমি বসে আছি এখানে, এই সুযোগটা আমি কাজে লাগাইলাম। আর বাতিজার নির্যাতনের কথা যদি আমি আপনাদেরকে বলি, আপনারা এটা তো গুরুত্বপূর্ণ লাইভ, এখানে এগুলো বলা দরকার নাই। সে মানে গড়ের ভিতরে তো সে স্কুটার চালায়, বুঝছেন। আমাদের বাসাতে যখন মানুষ আসে, মানে যারা আত্মীয় স্বজন আসে, আপনারা কল্পনা করতে পারবেন না, মানে সবাই মানে সোফাতে বসে কিভাবে জানেন, নর্মালি তো আমরা সোফাতে বসে আমাদের পা থাকে ফ্লোরে, রাইট? আমাদের এখানে সবাই সোফার উপরে পাটা দিয়ে, কারণ এমন ভাবে হরকাটের মতো গাড়ি মানে স্কুটার চালায়, মানে কার উপর দিয়ে কখন গাড়ি তুলবে তার কোনো মানে কোনো গ্যারান্টি নাই। এই জন্য এটা খুব হাস্যকর ব্যাপার। আচ্ছা, পরে এই বিষয়ে কথা বলবো। তো এটা হলো বক্তব্য। লিডিস এন্ড জেন্টলম্যান, এই প্রশ্নটা এই জায়গাতে আমি মনে করি না শেখ হাসিনার রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করা। হ্যাঁ, জয়কে রাজনীতিতে দেওয়া যেতে পারে, এটা আপনি চিন্তা করে দেখতে পারেন, বা আওয়ামী লীগের যদি অন্য কেউ থাকে, আপনার রাজনীতির নাম নেওয়া উচিত নয় শেখ হাসিনা। আপনার বরং আপনার মুখ লুকানো দরকার, যেন বাংলাদেশের মানুষ কখনো আপনার চেহারা দেখে না। মনে রাখবেন, আপনার প্রতি কেউ অন্যায় করে নাই, ঘৃণা ধিক্কার দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে আপনাকে, আপনি পালিয়ে গেছেন, এবং আপনার প্রতি এতটাই ঘৃণা 95% মানুষ রাস্তাতে বের হয়েছিল, মা বাবা ভাই বোন কাজের মানুষ বৃদ্ধ লোক রিক্সাওয়ালা সবাই একসাথে হয়ে আপনাকে বিতরণ করেছে। এই রাজনৈতিক ব্যর্থতার পরে আবার রাজনীতি করার ইচ্ছা পোষণ করা পৃথিবীতে সবচেয়ে বড় নির্লজ্জতার উদাহরণ বা প্রমাণ বলে আমি মনে করি। ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ, আজকে যদি পারি অন্য সময়, না হলে সি টুমরো লিডিস এন্ড জেন্টলম্যান। এবং আমি আবার বলছি, আমি পার্ট 1 মেজর ডালিম সাহেবকে নিয়ে দিয়েছি, পার্ট 2, 3 এক একটা পয়েন্ট আমি বক্তব্য রাখতে চাই, এক একটা জায়গাতে, মানে কোন কোন জায়গাতে ভুল হচ্ছে আমাদের। ধরেন বিএনপির অনেকে আছেন, ওনার এক এক বক্তব্য নিয়ে এখন অনেক ধরনের মানে মানে আলোচনা করতেছেন, এটাকে পাল্টা, এভাবে উত্তর দেওয়া যায় না। উত্তর দেওয়ার কিছু ইন্টেলেকচুয়াল সিস্টেম আছে, এগুলা ফলো করতে হবে। উনি ডালিম না, উনি জালিম, এগুলা বলে মানে এটা মানে অপদার্থতা, এটা আওয়ামী লীগের মতোই কাজ হয়ে গেল বলে আমি মনে করি। না, এগুলা থেকে বেরিয়ে আসতে হবে। প্রকৃত ইন্টেলেকচুয়াল সিস্টেমে যদি পাল্টা কোনো আক্রমণ আসে, এগুলাকে আপনাকে ডিফেন্ড করে পাল্টা আক্রমণ সারতে হবে ইন্টেলেকচুয়াল সিস্টেমে, চিপ ওয়েতে নয়। এগুলো মানুষ খায় না, আওয়ামী লীগেরও খায় নাই। আপনাদের চেষ্টা করেন এগুলো আপনার খাবেন না ইনশাল্লাহ। Mashallah, thank you so much, ladies and gentlemen, and thank you once again. Thank you for don't forget to support channel US Bangla. Subscribe and stay with me, ladies and gentlemen. Have a blessed day and see you tomorrow. We're going to have a snowstorm today. And I strongly believe that, but still not yet. But I hope it's going to be later. So ভালো থাকবেন। আর আপনারা দেখেছেন রাজনীতিবিদরা ওয়েক আপ কল ফ্রম আওয়ামী লীগ, ফ্রম মেজর ডালিমের এই ঘটনা থেকে শিক্ষা নেন। কারণ মনে রাখবেন, মানুষের ঘৃণা ধিক্কারে পরিণত হলে there is no career in politics anymore. Be blessed and see you next time. Assalamu alaikum. Good night.